বিয়ে ৪ বছর পরেই প্রথম ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছি। সবার জন্য নতুন কাপড়, মিষ্টিসহ আরও কী কী যেন নিয়েছি, নাম জানি না। বউটা বেশ পরিপাটি করে সেজে এসে আমাকে বলল, তুমি রেডি হওনি যে এখনও? আমি শরীরে জড়ানো পাঞ্জাবিটা দেখে বললাম, এটাই বা মন্দ কী? সে কপাল কুঁচকালো। তারপর কিছু একটা বলতে গিয়েও ফিরে গিয়ে আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে এনে সামনে ধরে বলল, এইটা পরো, এটাতে তোমাকে বেশ সুন্দর লাগে। খানিকক্ষণ চুপ থাকার পর বললাম, ওটা তো 5 বছর আগের, আর গায়েটা তো এবার ঈদে নিয়েছি। সদ্য মোড়ানো প্যাক থেকে খুলে নামাজ পড়ে এসেছি শুধু। তাহলে ফেলে দেই এটা? আমি হাত থেকে কেড়ে নিয়ে বললাম, না না, ফেলবা কেন? এই পাঞ্জাবিটার সুতোয় সুতোয় আমাদের ভালোবাসা জড়িয়ে আছে। মনে আছে 5 বছর আগে ঠিক এই ঈদগুলোকে পাঞ্জাবিটা দিয়েছিলে আমাকে, তাও আবার আমার শ্বশুরমশাইয়ের পকেট থেকে টাকা চুরি করে। সুমির চোখ দুটো গোল গোল বানিয়ে চেয়ে থেকে বলল, তোমার এখনো মনে আছে? সেদিন একটুর জন্য ধরা থেকে বেঁচে গিয়েছিলাম। আচ্ছা দাও, ওটাই পড়ছি। পাঞ্জাবিটা পুরনো হতে পারে, কিন্তু অনুভূতিটা আজও একই রকম। মনে হচ্ছে আজকেও সুমিকে নিয়ে সবার চোখকে ফাঁকি দিয়ে বাহিরে ঘুরতে যাচ্ছে সেদিনের মতো। তবে আজকে আমাদের সাথে আরও একজন যোগ হয়েছে, আমাদের মেয়ে। 3 জনে রেডি হয়ে রওনা দিলাম। মনের ভিতর কেমন জানি ভয় ভয় লাগছে। হাজার হলেও জীবনে প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি। তবে বেশি ভয় লাগছে শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে প্রথমবারের মতো সম্মুখীন হব এটা ভেবে। বিশেষ করে শ্বশুরের। তিনি কি আমাদের মেনে নেবে, নাকি প্রথম দিনের মতোই রেগে মেগে রুদ্রমূর্তি হয়ে বলবে, কেন এসেছো? বেরিয়ে যাও এখান থেকে। বিকেলে শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছালাম। বেরোনোর আগে ঠিক যতটা আতঙ্কে ছিলাম, ঠিক ততটাই খুশি লাগছে। শ্বশুরবাড়ির সবাই বাড়ির ফটকে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। সবাই যেন আমাদের আসার পথ চেয়ে চাতক পাখির মতো চেয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। সুমি রিক্সা থেকে নেমে ছুটে গিয়ে দাদি শ্বশুরকে জড়িয়ে ধরল। তারপর সে কী কান্না! অথচ কয়েক মিনিট আগেও আমার সাথে হেসে হেসে কথা বলছিল। হয়তো আপন মানুষগুলোর স্পর্শগুলো একটু অন্যরকম হয়, ধরতে শরীরের মাঝে এক ভিন্ন অনুভূতির জন্ম দেয়। সবাইকে দেখলেও শ্বশুর মশাইকে দেখতে পেলাম না। মনের মাঝে ভয়টা আরও চড়া হয়ে উঠল। হয়তো তিনি এখনও আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। না পারারই কথা, তার আদরের মেয়েটাকে যে তার অমতে আমার ঘরে নিয়ে গিয়েছি। তবে আমার শাশুড়ি মহাখুশি, বাড়ির বড় জামাই বলে কথা। যথেষ্ট সাদরে আমাকে ভেতরে নেওয়া হলো। ছোট ছোট শালক শালিকা এসে ধরল, তাদেরকে ঈদের সালামি দিলাম। সবাই খুব খুশি। তারপর ধরাধরি করে আমাকে একটা রুমে নিয়ে গেল। ঘরটা বেশ অগোছালো, বিছানার চাদরে ধুলো জমে আছে। জিনিসপত্রের ওপরেও মাকড়সার জাল আর ধুলোর মোটা স্তূপ। দেওয়ালের গায়ে বেশ কয়েকটা আমার স্ত্রীর ছবি ঝুলছে। ছোট থেকে শুরু করে আমার সাথে যাওয়ার আগ পর্যন্ত বয়সের ছবিগুলো সব ধুলোমাখা ফ্রেমে আবদ্ধ। রুমটা দেখে বুঝতে বাকি রইল না, এই ঘরে রন্ধ্রে রন্ধ্রে আমার স্ত্রী শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। হাত ধরে থাকা এক শ্যালক বলে উঠল, ভাইয়া এই রুমটা সুমি আপুর। শুনে মনটা খারাপ হয়ে গেল। যে মানুষটা একটা সময় গোটা একটা বাড়ির প্রাণ ছিল, আজ কালের বিবর্তনে সেই মানুষটার ঘরটায় নিষ্প্রাণ হয়ে প্রহর গুনছে। হয়তো মানুষটি এ বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে এই ঘরটাকেও তার মতো অন্য চোখে দেখেছে সবাই। এসব ভাবতে ভাবতে পেছন থেকে একজন ডেকে উঠল, বাবা এই ঘরে কি করছো? চলো ওদিকে যাই। এই মুন্না, এইখানে কেন নিয়ে এসেছিস? চলো বাবা, ওদিকে যাব। ভদ্রমহিলা সুমির ছোট কাকি। আমি মৃদু হেসে রুম থেকে বেরিয়ে গেলাম। তিনি আবার বললেন, মন খারাপ করো না বাবা। আসলে সুমি সেদিন ওভাবে চলে যাওয়ার পর বাড়ির সবাই ভীষণ কষ্ট পেয়েছিল। হয়তো অন্য কেউ গেলে এতটা কষ্ট লাগতো না, কারণ সুমিকে নিয়ে সবারই অনেক জল্পনা কল্পনা ছিল। বংশের বড় মেয়ে কিনা তাই। সে যাই হোক, মেয়েটা নিজের পছন্দ আছে, আর ওর চোখ মুখ দেখে যতটা বুঝেছি, হয়তো আমরা নিজেরা শখানেক ছেলে দেখে বিয়ে দিলে ততটা খুশি হতো না। কথাগুলো বলতে বলতে অন্য আরেক রুমের সামনে গিয়ে বলল, এই রুমটা তোমাদের, তোমরা এই রুমে থাকবে। আমি মৃদু হেসে বললাম, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা ওই রুমেই থাকতে চাই, যেখানে বিয়ের আগে আপনাদের মেয়ে থাকতো। কিন্তু ওটা তো মেলাদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, ধুলো ময়লায় ভরে গিয়েছে। সমস্যা নাই, আমি আর আপনাদের মেয়ে দুজনে মিলে পরিষ্কার করলে বেশি সময় লাগবে না। ছোটো কাকি আর কথা বাড়ালেন না, আমাকে নিয়ে সবার সামনে গেলেন। এক এক করে সবার সাথে পরিচয় হলো। শ্বশুরমশাইয়ের সাথে এখনও পর্যন্ত দেখা বা কথা বিনিময় হয়নি। হয়তো তার অভিমান এখনও শেষ হয়নি। বাবারা হয়তো এমনই হয়, সব কিছু মুখ ফুটে না বলতে বলতে ভেতরে অভিমানের পাহাড় বানিয়ে ফেলে। এই প্রথমবার শ্বশুরবাড়ি এসেছি, খালি হাতে আসলে হয়?
সবার জন্য কম বেশি কেনাকাটা করে এনেছি। এক এক করে সেগুলো সবাইকে দিলাম। সবাই বেশ খুশি। তবে শ্বশুরের জন্য আনা কাপড়টা এখনও ব্যাগের ভিতরেই আছে। কেউ ধরার সাহস করেনি, আর আমাকেও যেতে দেওয়া হয়নি। এমনকি সুমিকে কয়েকবার বলাতে সেও বারণ করেছে, বলেছে পরে দিতে। তাই আমিও আর জোরাজুরি করিনি। রাতে খাবার খাওয়ার সময়ও বাবাকে দেখতে পেলাম না। হয়তো তিনি রাত করে খান। খাবার খেয়ে আমি, সুমি আর আমাদের মেয়ে রুমে বসে আছি। কয়েক ঘন্টা ধরে দুজন মিলে পরিষ্কার করার পর এতদিন ধরে নিষ্প্রাণ হয়ে পড়ে থাকা জরাজীর্ণ রুমটাতে আবার যেন নতুন করে প্রাণের সঞ্চার ঘটেছে। কি হে ছোকরা, আসবো? দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বয়স্কা নারীকণ্ঠ শুনে তাকালাম। দুহাত দিয়ে হাট করে দরজা খুলে দাঁড়িয়ে আছেন এই বাড়ির বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষটা, সুমির দাদি। আমি উঠে গিয়ে তার হাতটা ধরে বললাম, আপনার আসতে আবার অনুমতি লাগে? আসুন। নিয়ে এসে বিছানার উপর বসিয়ে পাশে বসলাম। দাদি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার থুতনির নিচের গর্তটা সুমির দাদুরও ছিল। তাহলে হয়তো দাদু আমার ভিতরে প্রবেশ করে আবার নতুন করে এই বাড়িতে ঢুকেছে। কথাটা বলে তিনজনে হেসে উঠলাম। দাদি আমাদের তিনজনকে একসাথে করিয়ে আমার মেয়ের মাথায় হাত রেখে বলল, হয়তো এই মানুষটাই পারে বড় খোকার জমে থাকা অভিমানের পাহাড়টাকে ভাঙতে। রাতে তিনজনে শুয়ে আছি। আসার পর থেকে সুমির সাথেও তেমন কথা হয়নি। বহুদিন পর আপন মানুষগুলোকে কাছে পেয়েছি কি না। নীরবতা ভেঙে সুমি বলল, কেমন লাগছে আমাদের বাড়িটা? আমি পাশ ফিরে তাকিয়ে বললাম, ভালোই। তোমার কি মন খারাপ? আমি মৃদু হেসে বললাম, না। তবে ভাবছি তোমার বাবার মুখোমুখি হওয়ার সাহসটা আদৌ আমার হবে কি না। সুমি আমার হাতটা তার হাতে রেখে বলল, আমি জানি তুমি পারবে। এই কয়েক ঘন্টার ভিতরে সবার মন জয় করে নিতে পারলে বাবার মনও জয় করে নিতে পারবে। দেখা যাক। পাশে রাখা হাত ঘড়িটা টিকটিক করছে। পাশ ফিরে একটা বার ঘড়িটাতে তাকিয়ে সময়টা দেখে নিলাম। রাত 12টা। স্ত্রী আর মেয়ে দুজনে ঘুমাচ্ছে। আমি বারবার এপাশ ওপাশ করছি। মনের ভেতরটা কেন জানি ছটফট করছে। হয়তো একজনের সাথে এখনও পর্যন্ত দেখা বা কথা না হওয়ার ব্যাকুলতায়। বিছানা ছেড়ে উঠে বসাতে দেখলাম জানালার ওপাশ হতে একজোড়া চোখ সরে গেল। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে দেখলাম বাবা দ্রুত পায়ে চলে যাচ্ছেন। পিছুটাক দেওয়ার সাহস হলো না। মানুষটা হয়তো দিনের আলোতে সবার সামনে অভিমান লুকানোর অভিনয় করে গেলেও রাতের আধারে পিতৃস্নেহ নামক অদৃশ্য শক্তি তাকে আর আটকে রাখতে পারেনি। আজ 2 দিন হতে চলল শ্বশুরবাড়ি এসেছি। এখন পর্যন্ত কয়েকবারের মতো শ্বশুরের মুখোমুখি হয়েছি, কিন্তু কিছু বলার মতো দুঃসাহস হয়নি। একবার সাহস জমিয়ে কদমবুশি করতে গেলে সিনেমার বাবাদের মতো তিক্ত আর ঘৃণা মিশ্রিত কয়েকটা বাণী শুনিয়ে ছেড়ে দিয়েছেন। আগামীকাল সকালে যেতে যেতে হবে। অফিস থেকে 4 দিনের ছুটি পেয়েছিলাম, কালই শেষ। কিন্তু আফসোস, সবার মন জয় করতে পারলেও শ্রদ্ধার উপরে থাকা মানুষটার সাথে দুদণ্ড বসে কথা বলার সুযোগ পেলাম না। মন খারাপ করে রাতে বেলকনিতে দাঁড়িয়ে আছি। এমন সময় খুক খুক করে কেউ একজন কাশি দিয়ে উঠল। আচমকা কাশির শব্দ শুনে খানিকটা ভয় পেয়ে গিয়ে সেদিকে তাকালাম। দেখি বাবা দাঁড়িয়ে আছেন, তবে এখন তার চোখ মুখে সেই শক্ত ভাবটা আর নেই। আমার দিকে ধরে আসা পায়ে এগিয়ে এসে চোয়াল শক্ত করে বলল, শুনলাম আগামীকাল চলে যাচ্ছ? আমি থতমত খেয়ে জবাব দিলাম, জি। 2 দিন থাকবার জন্য কেন এসেছো? কিছু বুঝে উঠবার আগেই আরও কাছে এসে দাঁড়ালেন তিনি। তারপর চোখের দিকে তাকিয়ে আবার বললেন, একজন বাবার বুক থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়েও শান্তি হয়নি তোমার? এত বছর পর পুরনো ক্ষতটায় 2 দিন থাকার নামে আবার বিষ ঢেলে দিতে এসেছো? একজন বাবার বুক থেকে তার মেয়েকে কেড়ে নিলে ঠিক কী পরিমাণ কষ্ট আর ঘৃণার জন্ম নেয় তুমি জানো? না জানলেও জেনে যাবে যেদিন তোমার মেয়ে তোমাদেরকে না বলে চলে যাবে। মেয়েটার আগমনে আমি প্রথম বাবা হওয়ার সুখ অনুভব করেছিলাম। একবার সুমি যখন 2 বছর বয়স, তখন একটা রোগ হয়েছিল। আমি আর সালমা দুজন মিলে টানা একটা সপ্তাহ ছটফট করেছিলাম। এই 1 সপ্তাহ যেন জীবন থেকে কেউ আমার সমস্ত সুখ ছিনিয়ে নিয়েছিল। আর সেই মেয়েটা যখন কাউকে না বলে একজনের হাত ধরে চলে গেল, তখন কী পরিমাণ কষ্ট লাগতে পারে তা অনুভব করার মতো মস্তিষ্ক তোমাদের আছে? তোমরা তো শুধু নিজেরটাই হাসিল করতে শিখেছ। তোমরা কিভাবে বুঝবে? আমি নির্বাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কথাগুলো শুনে যাচ্ছি। তিনি আবার বলা শুরু করলেন, তুমি কি ভাবছো আমি তোমাদের দিকে নজর রাখিনি? বিয়ের পর থেকে আজ অবধি তোমরা কোথায় গিয়েছো, কি করেছো, সব কিছু নজর রেখেছি। যে মানুষটা মেয়ের সামান্য কান ফুটো করার কান্না সহ্য করতে না পেরে ডাক্তারকে কথা শোনাতেও ছাড় দেয় না, সেই আমি 4টা বছর তাকে ছেড়ে আছি। ভাবলে কি করে? এবার বললাম, বাবা, আমি আপনার চোখের পানি ঝরিয়ে আপনার মেয়েকে নিয়ে গেলেও কখনো আপনার মেয়ের চোখ দিয়ে 1 ফোঁটা পানিও ঝরতে দেয়নি। জানি
আর সেজন্যই তুমি এখনও সশরীরে দাঁড়িয়ে আছো আমার সামনে। আমাকে মাফ করে দেওয়া যায় না বাবা? আমি মানছি আমি ক্ষমার অযোগ্য, অন্তত আমাদের মেয়েটার কথা ভেবে। আমি তো জন্মের আগেই বাবাকে হারিয়েছি, আর আয়াতও জন্মের পর থেকে কখনো ওর দাদুর আদরটা পায়নি। আমি চাই না মেয়েটা নানুর আদর থেকেও বঞ্চিত হোক। আমাকে একটু আগে কি বলে ডাকলে তুমি? উত্তর দিতে গিয়ে কয়েকটা ঢোক গিললাম, তারপর বললাম বাবা। তাহলে কেন বললে তোমার বাবা নেই? 4-4টা বছর নিজেকে সবার থেকে, তোমাদের থেকে লুকিয়ে রাখতে রাখতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার একটু স্বস্তি পেতে চাই। নানু ভাইয়ের ছোট ছোট হাত দুটো ধরে সারা বাড়ি ঘুরে বেড়াতে চাই। আমার পিঠে চাপিয়ে নানু ভাইয়ের ঘোড়া হতে চাই। কি দেবে না আমার নাতনিকে? ধরে আসা গলায় বললাম, হ্যাঁ দেব। বাবা আর বেশি কিছু বললেন না, শুধু বললেন, অফিসে ফোন করে আরও 1 সপ্তাহ খানেকের জন্য ছুটি বাড়িয়ে নাও। তারপর প্রস্থান নিলেন। আমি অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। তারপর মোবাইলটা বার করে বসকে মেসেজ লিখে পাঠালাম। দীর্ঘ 30 বছর পর বাবাকে কাছে পেয়েছি। এই অসীম আনন্দ আমার 4 দিনে পূরণ হবার নয়, আরও 7 দিন লাগবে।